এই সুন্দরী মডেল একবার এক মিলিয়নারের প্রেমে পড়ে যায়। মেয়েটার সৌন্দর্য ওই মিলিয়নারকে এতটাই মুগ্ধ করে যে সে তাকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করতে চায় না। এই জন্য সে তার অফিসের দেয়ালে ওই মেয়েটার জন্য একটা সেলফ বানায়, আর ওই সেলফের উপরে সে মেয়েটাকে শোপিসের মতো করেই বসিয়ে রাখে, যেন সারাক্ষণে সে তাকে দেখতে পারে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু এই মেয়েটার ওই সেলফের উপরেই হতো, এমনকি রোমান্সও। প্রথম দিকে এটাকে সে ভালোবাসা মনে করলো, একটা সময় পর এই ব্যাপারটা তার কাছে অনেক অতিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু এই সেলফটা এতটাই উঁচু জায়গায় ছিল যে সেখান থেকে নামার তার কোনো উপায়ই ছিল না। আর ঠিক এমন পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে তার জীবনে আসে এক নতুন মোড়। আর তার এই জীবনের মোড়টাতে তার সাথে কি কি ঘটে, এই সবকিছুই দেখবো আমরা আজকের এই গল্পে। তো গল্পের শুরুতেই আমরা অ্যামেলিয়া নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার মা তাকে একটা বিউটি কন্টেস্টের জন্য রেডি করছিল। মেয়েকে রেডি করতে করতে এসে বলছিল যে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তোমাকে সুন্দরী দেখতে চাই নাকি বুদ্ধিমতী, তাহলে আমি সবসময় সৌন্দর্যটাকে প্রেফার করব। আর মায়ের বলা এই কথাটাই অ্যামেলিয়ার মনে একেবারে গেঁথে যায়। আর তার মা শুধু এই কন্টেস্টেই নয়, তার মেয়েকে শহরের সব বড় বড় বিউটি কন্টেস্টে দাঁড় করিয়ে দেয়। আর এভাবেই দেখতে দেখতে অ্যামেলিয়া বড় হয়ে যায়, আর এখন সে দেশের নামি দামি ফ্যাশন মডেলদের মধ্যেই একজন। তার উজ্জ্বল ভবিষ্যৎ আর সাকসেসফুল কেরিয়ার থাকা সত্ত্বেও অ্যামেলিয়ার কেন যেন এই দুনিয়াটা একদমই ভালো লাগে না। আর বিশেষ করে অদ্ভুত সব ফটোগ্রাফারদের তো সে রীতিমতো ভয়ই পেত। অ্যামেলিয়ার প্রত্যেকটা ফ্যাশন শোতে অনেক বড় বড় বিজনেসম্যান এবং সেলিব্রিটিরা আসতো। আর এমনই এক ফ্যাশন শোতে তো দেখা হয়ে যায় হরি নামের এক বড় বিজনেসম্যানের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর একটা সময় দেখা যায় অ্যামেলিয়া হ্যারির বাড়িতেই শিফট হয়ে গিয়েছে। তার কাছে তার জীবনটাকে কোনো এক রূপকথার মতোই লাগতে শুরু করে। এরপরে একদিন হঠাৎ করে একটা আওয়াজে অ্যামেলিয়ার ঘুম ভেঙে যায়, আর সে রুম থেকে বাইরে বের হয়ে যায় এটা দেখার জন্য যে আওয়াজটা কোত্থেকে আসছে। বাইরে বের হওয়ার পর সে দেখতে পায় যে হ্যারি দেওয়ালের উপর একটা বড় সেল তৈরি করছে। সেটা দেখে অ্যামেলিয়া একটু অবাক হয়ে যায়, কারণ এই ধরনের কাজের জন্য হ্যারি সাধারণত প্রফেশনাল লোকদেরকে ভাড়া করে নেয়। কিন্তু আজকে সে নিজে হাতে এই সেলটা তৈরি করছে। তবে এই সেলটা কোনো শোকেজ বা বইয়ের জন্য নয়, হ্যারি এই সেলটা তৈরি করেছিল অ্যামেলিয়ার জন্য। কথাটা শুনে অ্যামেলিয়া তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এর শেষ পরিণতি যে কি হবে সে সম্পর্কে অ্যামেলিয়ার কোনো ধারণাই ছিল না। যখন অ্যামেলিয়া জানতে পারে যে হ্যারি চায় সে সব সময় ওই সেলফের উপরে বসে থাকুক, তখন অ্যামেলিয়ার কাছে ব্যাপারটা বেশ আজব লাগে। হ্যারি তখন বলে যে, আমি চাই তুমি সব সময় আমার চোখের সামনে থাকো, আমি যেন কাজ করতে করতে তোমাকে সব সময় দেখতে পাই। আর তুমি সামনে থাকলে আমি আমার কাজেও অনেক উন্নতি করতে পারবো, কারণ তুমি আমার চোখের আড়াল হলে আমার কাজে আর মন বসে না। তাই তোমার জন্য এই সেলটা আমি তৈরি করেছি, যেখানে তুমি সব সময় পায়ের উপর পা তুলে বসে থাকবে। কি প্রেম রে ভাই! কিন্তু এই প্রেমের শেষ পরিণতি যে কি হয় তা আমরাই দেখবো আজকের এই গল্পে। কিন্তু অ্যামেলিয়ার কাছে তার এই আইডিয়াটা মোটেও ভালো লাগে না। সে হ্যারিকে মনে করিয়ে দেয় যে সে একটা ওয়ার্কিং উইম্যান, তাকে প্রতিদিনই কাজে বের হতে হয়। তখন হ্যারি বলে যে, তোর সমস্যা কোথায়? তুমি তোমার কাজটা ছেড়ে দাও, এমনিতেও তো তুমি ওই কাজটা নিয়ে খুশি ছিল না। আর আমার সঙ্গে থাকলে আমি তোমাকে কোনো কিছুরই অভাব বুঝতে দেব না। তাহলে তোমার কাজ করার কি প্রয়োজন বলো? কি পজিটিভ আর কি ভালোবাসা, তাই না? যাই হোক, অ্যামেলিয়া তখন হ্যারির এই কথায় পুরোপুরি কনভিন্স হতে পারছিল না। তখন হ্যারি তাকে বারবার জোর করতে থাকে যে অ্যামেলিয়া যদি তার কথাটা মেনে নেয় তাহলে সে অনেক খুশি হবে। আর তখন হ্যারির খুশির কথা চিন্তা করে অ্যামেলিয়া তার কথা রাজি হয়ে যায়। আর এরপরে সেই সেলের উপরে উঠেই বসে পড়ে, আর হ্যারি তার জন্য একটা কুশন নিয়ে আসে যাতে অ্যামেলিয়ার বসতে আর কোনো কষ্ট না হয়। এরপরে হ্যারি তাদের দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করতে চলে আসে, আর অ্যামেলিয়া তখন সেই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতে থাকে। এর বেশ কিছুদিন পর অ্যামেলিয়ার হ্যারির বিয়ের দিন চলে আসে, কিন্তু সেদিনও অ্যামেলিয়াকে ওই সেলফ থেকে নিচে নামতে দেওয়া হয় না। বিয়ের পোশাক পরে অ্যামেলিয়া ওই সেলের উপরেই বসে থাকে এবং সবাইকে আনন্দ করতে দেখে। ইস, বেচারির জন্য কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে। বিয়ের দিনও সে একটু আনন্দ করতে পারছে না। অবশ্য বিয়ের দিন সবার সংসারেই বসে থাকতে হয়, তাই না? যাই হোক, ওপরে বসে থাকা অবস্থায় যখন পার্টির সবার নজর অ্যামেলিয়ার উপর ছিল তখন তার ব্যাপারটা বেশ ভালোই লাগে। এমনকি পার্টি শেষ হবার পর সবাই চলে যাওয়ার পরও তাকে নিচে নামতে দেওয়া হয় না, বরং হ্যারি তার বাসর রাতটা অ্যামেলিয়ার সঙ্গে ওই সেলফেই কাটিয়ে দেয়। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে। আর অ্যামেলিয়া যেহেতু সেখান থেকে নামতে পারবে না, তাই সেলফি বসে সে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতে থাকে। তার গোসল খাওয়া দাওয়ার ব্যবস্থাও সে শেলফের উপরই করা হয়। সে ম্যাগাজিন পড়ে, এক্সারসাইজ করে, নিজের মেকআপ করে সময় কাটাতে শুরু করে। কিন্তু অ্যামেলিয়ার ভয় হতো যে তার করা শব্দের কারণে হয়তো হ্যারির কাজে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু হ্যারি উল্টো তাকে বলে যে, মোটেও না, আমার তো আরো খারাপ লাগে যে আমি কাজের কারণে তোমাকে ঠিকঠাক সময় দিতে পারছি না। ওরে ভালোবাসা রে বাবা, এই ভালোবাসা কি কোথাও পাওয়া যাবে? যাই হোক, তার কথাগুলো শুনে তো অ্যামেলিয়া ভীষণ খুশি হয়ে যায়। হ্যারি তাকে খুশি করার জন্য প্রত্যেকদিন দামি দামি গিফট নিয়ে আসতো, যেমন ফুল, দামি গহনা, মজার মজার চকলেট ইত্যাদি। আর এই ছোট ছোট জিনিসগুলো পেয়েই অ্যামেলিয়া ভীষণ খুশি হয়ে যেত।
কিন্তু তার এই খুশি আর বেশি দিন টেকসই হয় না, কারণ ওই শেলফের উপরে সারাটা দিন বসে থাকাটা তার জন্য খুবই বোরিং কাজ ছিল। এটা যে কারোর জন্যই বোরিং একটা কাজ। আপনাকে যদি কখনো একটা জায়গায় বন্দি করে রাখা হয়, আপনার কি ভালো লাগবে? অবশ্যই না, তাই না? পুরো বাড়িতে তার সাথে কথা বলার জন্য কেউই ছিল না, এমনকি তার বাড়ির কাজের লোকগুলোও তার সাথে ঠিকমতো কথা বলতো না। আর তখন থেকে অ্যামিলিয়া বুঝতে শুরু করে যে সে কিভাবে তার নিজের স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ধীরে ধীরে হ্যারিও তাকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দেয়। আর এই ব্যাপারটা অ্যামিলিয়ার কাছে আরও বেশি খারাপ লাগে। ধীরে ধীরে হ্যারি তার জন্য গিফট আনা বন্ধ করে দেয়, শুধু বাড়ি থেকে বেরোনোর সময় একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চলে যায়। আগে হ্যারি যে অ্যামিলিয়ার প্রত্যেকটা বিষয়ের প্রশংসা করতো, এখন সে অ্যামিলিয়ার দিকে তাকানোর সময়টুকুও পায় না। অ্যামিলিয়া তার সুন্দর সুন্দর পোশাক আশাক পরে বসে থাকতো, কিন্তু হ্যারি তার দিকে এক নজরও তাকাতো না। আর ধীরে ধীরে তার করা শব্দগুলোর জন্য হ্যারি অনেক বিরক্ত হতে শুরু করে, আর তাই অ্যামিলিয়াও তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলা বন্ধ করে দেয়। এভাবেই তাদের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে যায়। একদিন অ্যামিলিয়া তার সব থেকে সুন্দর ড্রেসটা পরে হ্যারির জন্য রেডি হয়ে বসে থাকে। সে ভেবেছিল এবার হয়তো হ্যারি তার দিকে একটু তাকাবে, তার প্রশংসা করবে, কিন্তু হ্যারি তার দিকে খেয়ালই করে না। উল্টো খেয়াল করে যে তার ডেস্কে বাইরের আলো পড়ছে না, আর তাই সে একজন চাকরকে ডেকে তার ডেস্কটা জানালার দিকে ঘুরিয়ে দিতে বলে, আর সে জানালার দিকে মুখ করে নিজের কাজ করতে শুরু করে দেয়। অ্যামিলিয়া তখন এটা দেখে আরো বেশি কষ্ট পায়, কারণ তার এখন হ্যারির পেছনের দিকটা দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। দেখেছেন তো, হ্যারির প্রেম এখানেই শেষ হয়ে গেল। প্রথম প্রথম প্রেম না সবার অনেক বেশিই থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় কার প্রেম কতটা। যাই হোক, হ্যারির এমন আচরণে অ্যামিলিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। তার মন একেবারেই ভেঙে যায়, কারণ যে হ্যারির কাছে আগে তার চেহারাটা দেখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন সেই হ্যারিই তার দিকে তাকাচ্ছে না। এভাবেই 3টা বছর পার হয়ে যায়। অ্যামিলিয়া এখনও সেই সেলফের উপরেই বসে আছে। একদিন অ্যামিলিয়া বাইরে থেকে একটা শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে যে হ্যারি অফিস থেকে বাড়ি ফিরেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে একটা বারের জন্য অ্যামিলিয়ার সাথে দেখা করতে আসেনি। অ্যামিলিয়া তার নাম ধরে অনেকবার ডাকে, কিন্তু তাতেও হ্যারি কোনো সাড়াই দেয় না। হ্যারির এই কাজে অ্যামিলিয়ার মন একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর সে তৎক্ষণাৎই সিদ্ধান্ত নেয় যে সে ওই সেলফে আর থাকবে না, সে নিচে নেমে আসবে। কিন্তু ব্যাপারটা তার জন্য এতটাও সহজ ছিল না। যদিও সে সেলফের ডিস্টেন্স ফ্লোর থেকে বেশি একটা দূরে ছিল না, কিন্তু এত বছর ধরে সেখানে আটকে থাকার কারণে নিচে নামার কথা ভাবলেই তার অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়ে। তাই সে প্রথমে তার একটা জুতা নিচে ফেলে টেস্ট করার জন্য, কিন্তু ওই জুতাটাকে নিচে পড়তে দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়। এরপর সে ভয়ে ভয়ে তার দ্বিতীয় জুতোটাকেও নিচে ফেলে দেয়, আর অ্যাট লাস্ট সে সাহস করে নিচে নামার উদ্যোগ নিয়ে নেয়। কিন্তু নিচে নামতে গিয়ে ভুলবশত তার হাতটা স্লিপ করে আর সে মাটিতে পড়ে যায়। তখন তার মনে হচ্ছিল যে সে অনেক উঁচু থেকে নিচে পড়েছে, আর সেখান থেকে পড়ে গিয়ে হয়তো তার হাত পা ভেঙে গিয়েছে, কিন্তু বাস্তবে তার এমন কিছুই হয় না। সে খুব সহজেই অক্ষত অবস্থায় নিচে নেমে আসে। কিন্তু এত বছর ধরে ওই শেলফে বসে থাকার কারণে অ্যামিলিয়ার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, আর সে ফার্নিচার ধরে ধরে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে, আর অনেক চেষ্টা করে সে নিজেকে সামলে রুম থেকে কোনোভাবে বের হয়ে আসে। আর 3টা বছর পর সে বাইরে আলো বাতাস দেখতে পায়। অ্যামিলিয়া তো ভীষণ খুশি হয়ে যায়। সে সেখানে থাকা পুলের পানি, টেনিস বল সবকিছু নিয়ে খেলতে শুরু করে। এত বছর পর বাইরে এসে অ্যামিলিয়া খুশিতে নাচতেও শুরু করে দেয়। ঠিক যেমন কোনো বাচ্চা প্রথমবার পৃথিবীর আলো দেখলে খুশি হয়ে যায়, ঠিক সেরকমই। এরপর সে নাচতে নাচতে রুমের ভেতরে গিয়ে স্যান্ডেলটা পরে রাস্তায় বের হয়ে আসে। তার একটা পিকআপ ভ্যানে উঠে পড়ে, আর ভ্যানটা তাকে মেইন টাউনে নামিয়ে দেয়। রাস্তায় নেমেও সে খুশিতে নাচতে শুরু করে, আর ততক্ষণে সে একটু স্বাভাবিক অবস্থায় হাঁটতে শুরু করে দেয়। ফাইনালি সে নিজেকে শোকেজে সাজিয়ে রাখা পুতুলের বদলে স্বাভাবিক একটা মানুষ ভাবতে শুরু করে দেয়। এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভালো লাগছিল। সে মনের খুশিতে অপরিচিত লোকদের সাথে নাচতে শুরু করে, কুকুরের পেছনে ধা করে, টেবিলের উপর উঠে লাফালাফি শুরু করে, আর সারা শহরে ঘুরে বেড়াতে থাকে। ঘুরতে ঘুরতে সে পৌঁছে যায় একটা বিচের কাছে। সেখানে একটা ডান্স গ্রুপের সাথে সে ডান্স শুরু করে দেয়। এরপরে দৌড়ে চলে যায় সমুদ্রের ঢেউগুলোকে স্পর্শ করতে। তার কাছে পুরো বিষয়টাই একটা স্বপ্নের মতো লাগছিল, কিন্তু এই সমুদ্রের ঢেউ তাকে স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে আসে। সমুদ্র থেকে উঠে এসে সে একটা অপরিচিত লোকের কাছে টাওয়াল চায়, কিন্তু লোকটা তাকে টাওয়াল দিতে রাজি হয় না। তখন সেই ভেজা অবস্থাতেই শহরের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটা মেকআপ স্টোরের সামনে গিয়ে দাঁড়ায়। সে বাইরে থেকে দেখতে পায় যে ভেতরে এক মহিলা একটা মেয়েকে সাজিয়ে দিচ্ছে। তখন সে স্টোরে কাচের দেয়ালে নিজের চেহারাটাকে দেখতে পায়। সে দেখে যে তার চোখের কাজল একেবারে লেপটে গেছে, আর মাস্কারাটাও একেবারে উঠে গেছে। একজন মডেল হওয়ার কারণে তার কাছে ব্যাপারটা একদমই মানানসই লাগে না। তাই সে স্টোরে ঢুকে যায় এবং সেখানে থাকা ফ্রি স্যাম্পল থেকে মেকআপের জিনিসপত্র নিয়ে নিজেকে একটু রেডি করে নেয়। আর তখন সে স্টোরে মেকআপ আর্টিস্ট জর্ডানা অ্যামিলিয়ার মেকআপের প্রশংসা করে আর বলে, তুমি কি কোনো মেকআপ আর্টিস্ট? অ্যামিলিয়া তখন একটা নকল হাসি দিয়ে বলে, না, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি তো এক বিলিয়নার বিজনেসম্যানের শোকেজে সাজিয়ে রাখা একটা পুতুল মাত্র। তার এই কথা শুনে জর্ডানা অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে খুব স্বাভাবিকভাবেই অ্যামিলিয়াকে বলে যে, আমার মা বলে তুমি কিভাবে আছো তাতে কিচ্ছু যায় আসে না, তুমি ভালো আছো কিনা এটাই সব থেকে জরুরি। তার কথা শুনে অ্যামিলিয়া বেশ অবাক হয়ে যায়, কারণ জর্ডানের বলা কথাগুলো তার মায়ের চিন্তাধারা থেকে একদমই আলাদা। তার মায়ের ধারণা মতে তো সৌন্দর্যটাই সব থেকে বড়, কোনো বুদ্ধিমত্তা বা হ্যাপিনেস না।
সেটা শুনে জর্ডানা বলে যে তোমার তো সৌন্দর্য আর বুদ্ধিমত্তার মধ্যে একটাকে বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তো দুইটাকেই একসাথে রাখতে পারো, তাতে তোমার কোনো ক্ষতিই হবে না। তার কথা শুনে অ্যামিলিয়ার একেবারে চোখ খুলে যায়, কারণ এর আগে সে কখনোই এই ব্যাপারটা জর্ডানের মতো করে ভেবে দেখেনি। কথাবার্তা শেষে যখন অ্যামিলিয়া সেখান থেকে চলে যেতে শুরু করে তখন জর্ডানা তাকে স্টোর থেকে কিছু কেনার জন্য অনুরোধ করে, কারণ জর্ডানা সেখানে কমিশনের ভিত্তিতে চাকরি করত। কিন্তু ওই সময়টাতে অ্যামিলিয়ার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই সে জর্ডানার অনুরোধটা আর রাখতে পারে না। এরপর অ্যামিলিয়া হ্যারির বাড়িতেই ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে ওই শেলফটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে এতগুলো বছর সেখানে বসেই কাটিয়ে দিয়েছে। শেলফটাকে দেখে অ্যামিলিয়ার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু মনে মনে সে আবার একটু দ্বিধা করছিল। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ফাইনালি সে একটা লাঠি দিয়েও শেলফটা ভাঙতে শুরু করে। প্রথমে তার কাছে ব্যাপারটা একটু খারাপ লাগলেও পরবর্তীতে তার কাছে বেশ ভালো ফিল হতে শুরু করে, তাই সে পুরো শেলফটাকে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এরপরে পুরো একটা বছর পার হয়ে যায়, আর ততদিনে অ্যামেলিয়া নিজের একটা মেকআপ স্টোর শুরু করে। সেই বিজনেসে বেশ সাকসেসফুল হয়। তার মেকআপ স্টোরটা ওই শহরে বেশ জনপ্রিয় ছিল, আর অনেক দূর থেকে মেয়েরা এসে তার স্টোরের বাইরে লাইন লাগাতো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন, অ্যামেলিয়া তার স্টোরে একটা শেলফ তৈরি করেছিল, আর সে সবসময় সেটার উপরেই বসে থাকতো। আর সেই সেলফের উপর লেখা ছিল যে লেট এভরিওয়ান লুক, অর্থাৎ সবাইকেই দেখতে দাও। এই কথাটা দিয়ে সে মূলত এটা বোঝাতে চেয়েছিল যে মানুষকে দেখতে দাও যে সৌন্দর্যটাই সবকিছু নয়, সৌন্দর্যের সাথে বুদ্ধিমত্তাটা অনেক জরুরি, অর্থাৎ বিউটি উইথ ব্রেইন। আর অ্যামেলিয়া এই দুইটা গুণকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে এখন একজন সাকসেসফুল বিজনেস উইম্যানে পরিণত হয়েছে। আর যে কেউ চাইলে অ্যামেলিয়ার জীবনটাকেও নিজের মতো করে পাল্টে ফেলতে পারে। তার নতুন জীবন নিয়ে সে ভীষণ খুশি ছিল। আর এই আনন্দের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা থেকে পাওয়া শিক্ষাটা কিন্তু আমরা নিঃসন্দেহে আমাদের জীবনেও কাজে লাগাতে পারি। এটা আসলে এমন একটা সত্য যে আমরা সবাই ঠিকই বুঝি, কিন্তু কাজে লাগাতে পারি না। বর্তমান সমাজের সৌন্দর্যটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে বুদ্ধিমত্তা বা ট্যালেন্ট নামে যে কোনো জিনিস আছে তা আমরা ভুলেই গিয়েছি। আমাদের সমাজে অ্যামেলিয়ার মতো এবং অ্যামেলিয়ার মায়ের মতো অনেক মেয়েরাই আছে, যাদের মাথায় সুন্দর থাকার গুরুত্বটা এত ভালোভাবে গেঁথে দেওয়া হয়েছে যে তারা অন্য কিছু ভাবতেই পারে না। কিন্তু সেই অ্যামেলিয়াই আজকের গল্পে প্রমাণ করে দিল যে সৌন্দর্য থেকেও বুদ্ধিমত্তাটা অনেক বেশি দামি। মানুষ যদি তার ট্যালেন্টটাকে ঠিকঠাকভাবে কাজে লাগায়, তাহলে তার অন্য কারো পুতুল হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে না। আমাদের সমাজের সব মেয়েরা যদি অ্যামেলিয়ার মতো একটু সাহস দেখাতে পারে আর তাদের নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারে, তাহলে হয়তো মেয়েরাও অনেক বেশি সফল হয়ে যাবে, তাই না? এই বিষয়গুলোর জন্যই আমার আজকের এই সিরিজের গল্পটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।